বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ডিসেম্বর 31-এর পর থেকে গোটা পৃথিবী বদলে যাচ্ছে এবং অনেকখানি আমূল বদলেও গেছে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে, এবং পৃথিবীর প্রায় সকল এলাকা জুড়েই তার আধিপত্য, এই অদৃশ্য শক্তি তার আধিপত্য বিস্তার করে চলেছে এবং বাংলাদেশেও তার বাইরে নয়। বলাই হচ্ছে যে একটা নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে পৃথিবী এবং আগের দিনে আগের সময়টা তার ফেরত যাবে না পৃথিবী। এর স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, মনস্তত্ত্ব সব কিছুই আমূল বদলে যাচ্ছে এবং মানুষকে কোভিড-19 শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যুর ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা ঝুঁকিতে ফেলে দিয়েছে এবং এই সময়টাতে দেখা যাচ্ছে পৃথিবীর কোনো কোনো অংশে বিবদমান দেশগুলোর মধ্যে তুমুল উত্তেজনা ও সংঘাত, সংঘর্ষ ঘটছে, যদিও সবগুলো দেশেই নানা এই কোভিড-19-এর কারণে এক ধরনের ভালনারেবল অবস্থার মধ্যে আছে। এবং এই কোভিড-19-এর মধ্যে যেখানে প্রতিটি মানুষ সার্বক্ষণিক একটা মৃত্যু চিন্তা বা মৃত্যু ঝুঁকির মধ্যে আছে, এই সময়টা তো মানুষ নানা রকমের অপকর্ম ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত। মানুষ দুর্নীতি করা থেকে নিবৃত্ত হচ্ছে না, মানুষ অন্যায় করা থেকে নিবৃত্ত হচ্ছে না। কেন হচ্ছে না এবং কি হচ্ছে? বিশেষ করে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, পরিস্থিতিটা কি, কেন এই পরিস্থিতি, পরিত্রাণের উপায় কি, সেগুলো নিয়ে কথা বলবার জন্যে আমার সঙ্গে আজকে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আপনারা জানেন যে টিআই বা টিআইবি বাংলাদেশে এবং টিআই গোটা বিশ্বব্যাপী দুর্নীতি নিয়ে কাজ করে এবং দুর্নীতির চিত্রটা সামনে তুলে ধরে এবং সেখানে কী করণীয় সেটি তারা সবসময় বলেন। আর আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক, সম্পাদক নাইমুল ইসলাম খান, আমাদের নতুন সময়ের সম্পাদক। এর বাইরেও তিনি বেশ কিছু কাগজের, বাংলা এবং ইংরেজি কাগজেরও সম্পাদক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যদি টিআইবির সাম্প্রতিক কালের বিভিন্ন বক্তব্য, স্টেটমেন্ট বা স্টাডি দেখি, তার প্রেক্ষিতে আসলে প্রশ্নটা আপনাকে করতে চাই যে কোভিড-19 বা করোনা ভাইরাস, যেটি গোটা পৃথিবীকে এমন অনিশ্চয়তার মধ্যে, এমন বিপদের মধ্যে ঠেলে দিল এবং যেখান থেকে পরিত্রাণ কবে মিলবে কেউই এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না, বরং দুর্যোগটা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে দুর্যোগটা আরও সামনে ভয়াবহ আকারে আসবে। সেই জায়গায় আমরা আসলে কতটা বদলালাম? আমরা বলতে আমি মানুষ, বিভিন্ন দেশের নাগরিকরা বা বাংলাদেশের নাগরিকরা এবং একই সঙ্গে সরকারগুলো তাদের চিন্তা, চেতনায়, চরিত্রে কতটা বদল হলো বলে মনে করেন, যেহেতু এইসব বিষয় আপনারা অনেকটা নজরদারির মধ্যেই রাখেন? শুনতে চাই আপনার কাছ থেকে ডক্টর ইফতেখারুজ্জামান। ধন্যবাদ আপনাকে, জিল্লুর এবং নাইমুর ভাইকে স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ আমাকে এটাতে এই আজকের আয়োজনে যোগদান করার সুযোগ দেওয়ার জন্য। আপনি যেটা শুরুতে বললেন, আসলে একটা লণ্ডভণ্ড পৃথিবী এই করোনা ভাইরাসের কারণে আমার সাথে জড়িত যে কোভিড-19 যে রোগ, এবং এই আমরা শুরুতে যেটুকু বলা যায় যে পৃথিবীর কোনো দেশেই এই করোনা ভাইরাস মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি এবং পর্যাপ্ত সামর্থ্য ছিল না। এটি অত্যন্ত পরিষ্কার। বিশ্বের সর্বোচ্চ উন্নত দেশগুলো যেরকম অবস্থা, আমাদের মতো উন্নয়নশীল দেশও পৃথিবীর কোনো দেশে এর থেকে ব্যতিক্রম নয়। বাংলাদেশেও সেটা হওয়ার কথা ছিল না, সম্ভব ছিল না, সুযোগও ছিল না। যেটি ছিল সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের স্বাস্থ্য খাতের উপরে সরাসরি যে প্রভাব পড়েছে সেই প্রভাবটাকে মোকাবেলা করা এবং এর পাশাপাশি আর্থসামাজিক এবং সার্বিকভাবে গভর্নেন্স বা সুশাসন প্রক্রিয়ার মধ্যে যে প্রভাবটা পড়েছে সেটিকে মোকাবেলার জন্য আমরা কতটুকু প্রস্তুত। আপনি যেটা বলতে, যে প্রশ্নটা শুনে বলেছেন আমাদের কি পরিবর্তন হলো এই ধরনের জাতীয় সংকটে, এই ধরনের আন্তর্জাতিক এবং জাতীয় সংকটে, যেটা আমরা স্বাভাবিক, সেটা হচ্ছে যে এটা একটা মানবিক সমস্যা হিসেবে আসে। মানুষ দেশে এই সমস্যাটা, এই রোগটা প্রতিটা মানুষকেই কিন্তু ঝুঁকিতে ফেলেছে এবং এটা এমন একটা চ্যালেঞ্জ এসছে যেটা কিন্তু একদিক থেকে জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অবস্থান নির্বিশেষে সবাইকে একাকার করে দিয়েছে। এটা যেরকম ঠিক, অন্যদিক থেকে আবার এর প্রভাব কিন্তু সম্পূর্ণভাবেই বলবো যে কাকার দূরে থাকুক, সম্পূর্ণভাবে ডিসক্রিমিনেটরি ওয়েতে পড়ার ঝুঁকি সৃষ্টি করেছে এবং ঘটছে বলে আমরা দেখছি। এটা এক। দ্বিতীয় হচ্ছে, এই ধরনের সংকটময় কালে যেটা হয়,
মানুষের ইতিবাচক গুণাবলীর বিকাশ ঘটে বলে আমরা দেখি, আমরা জানি, এবং সেটির অনেক দৃষ্টান্ত পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম হয়েছে, আমাদের দেশে কিন্তু আমি মনে করি যে শুরুতে অনেক বেশি ছিল, এখনো কিন্তু বেশ উল্লেখযোগ্য হারে আমরা কিন্তু দেখছি মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। সংকটাপন্ন মানুষ যারা দুর্যোগের কারণে অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক বিভিন্নভাবে ঝুঁকিতে পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোর স্বার্থ অনুযায়ী চেষ্টা করছে, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছে সরকার, তো অবশ্যই এটা যেরকম ইতিবাচক দিকটি। এবং সেটা নিজেদের, অনেকে নিজেদের ঝুঁকি নিয়ে, বিশেষ করে আমি বলতে চাই যেমন ফ্রন্টলাইন কিছু মানুষ আছেন যারা সরাসরি স্বাস্থ্য সেবার সাথে জড়িত, ডাক্তার সহ বিভিন্ন পেশার, ডাক্তারি পেশা বা মেডিকেল সেবার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ, গণমাধ্যমের কর্মীবৃন্দ, যেটা নিয়ে হয়তো বা নাইমুর ভাই আরো বলতে পারবেন। আমি সরাসরিভাবে লক্ষ্য করেছি তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমার জনস্বার্থে তথ্য প্রকাশে জড়িত আছে। এই ধরনের ইতিবাচক এবং অবশ্যই ত্রাণ কার্যক্রমে সাধারণ মানুষ ব্যাপকভাবে উৎসাহে প্রাতিষ্ঠানিকভাবে, অপ্রাতিষ্ঠানিকভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে জড়িত হচ্ছে। এটি যেরকম ঠিক, কিন্তু পাশাপাশি এই সংকট কিন্তু আবার মানুষের জন্য, এক শ্রেণীর মানুষের জন্য তাদের যে সুযোগ করে নেতিবাচক দিয়েছে। বৈশিষ্ট্য, নেতিবাচক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেটাকে বিকশিত করার, সেটা সুযোগ নেওয়ার একটা যেন মহোৎসবের রূপান্তরিত করেছে। দুই ধরনের, একটি হচ্ছে যে মানুষ যারা এই ধরনের সংকটে সরকার এবং সরকারি উদ্যোগের পাশাপাশি অন্যান্য উদ্যোগের ফলে যে ত্রাণ কার্যক্রম হচ্ছে উদ্যোগের অংশ হিসেবে, সেইখানে এক ধরনের সুবিধা অর্জনের তারা উপায় দেখছে, এবং আমরা সেটা দেখেছি, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের সাম্প্রতিক গবেষণার যে রেফারেন্স আপনি দিয়েছেন, আমরা সেখানে অত্যন্ত জোরালোভাবে যে বিষয়টা তুলে ধরেছি যে বিভিন্ন ভাবে স্থানীয় পর্যায়ে ত্রাণ কার্যক্রমে রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে প্রভাবশালী মহল কিন্তু এই ব্যাপকভাবে দুর্নীতির সাথে, অনিয়মের সাথে, আত্মসাতের সাথে, চুরির সাথে জড়িত হয়েছেন। আবার অন্য দিক থেকে দ্বিতীয় যে দিকটা, সেটা হচ্ছে যে ঊর্ধ্বতর পর্যায়ে এই যে স্বাস্থ্য সেবার সংকটকাল, এখানে তড়িৎ সিদ্ধান্ত নিতে হয় অনেক কিছু মোকাবেলার জন্য, সমস্যা মোকাবেলার জন্য। সেই তড়িৎ সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, পৃথিবীর সব দেশেই হয়। কিন্তু এই যেমন ক্রয় প্রক্রিয়া বা বিতরণ প্রক্রিয়া, যেই সম্পদগুলো ক্রয় করা হচ্ছে স্বাস্থ্য সেবার সাথে জড়িত সম্পদের পাশাপাশি, যেমন N95 মাস্ক বা এই ধরনের পিপি, এই ধরনের যে প্রোডাক্টগুলো কিনতে হচ্ছে সরকারকে, এই ক্রয়ের সিদ্ধান্তটা তড়িৎ গতিতে নিতে হয়, কারণ দুর্যোগময় পরিস্থিতি, এটি স্বাভাবিক। কিন্তু এই তড়িৎ গতিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এইটার সুযোগ নিয়ে কিন্তু আমরা অনিয়ম করব, দুর্নীতি করব, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করব, ন্যূনতম প্রতিযোগিতা নিশ্চিত করব না, দাম নির্ধারণ না করে মৌখিকভাবে অর্ডার দিয়ে ফেলবো, আবার সেখানে আমরা সরবরাহ করব ভুয়া জিনিস। এই যে সংস্কৃতিটা, এটি কিন্তু একটা দুইটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ না। প্রাথমিক পর্যায়ে আমি অনেস্টলি বলবো যে আমরা একটা ভেবেছিলাম যে একটা N95 মাস্ক নিয়ে কেলেঙ্কারি হয়েছে, সেটা বোধহয় একটা বিচ্ছিন্ন ঘটনা বলেই আমরা ভাবতে চেয়েছিলাম, কিন্তু সেটা দেখা গেল যে সেটা ঠিক নয়, এবং সেটা কিন্তু তার পাশাপাশি আরো অনেক একই ধরনের ঘটনা ঘটলো। কাজেই এই দুই পর্যায়ে আসলে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, নেতিবাচক দিকগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই জাতীয় সংকটকে, যেটা প্রধানমন্ত্রী অত্যন্ত বলবো যে যৌক্তিকভাবে এটাকে জাতীয় সংকট হিসেবে ঘোষণা করেছেন, এবং জোরালো ভাষায় শুরু থেকে বেশ কয়েকবারই তিনি উল্লেখ করেছেন যে এই কোভিড সংকট মোকাবেলায় কোনো প্রকার দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না, সেইটাকে অনেক সময় অনেকটা বলবো যে অবমূল্যায়ন করে, অনেকটা না, বাস্তবে চরমভাবেই অবমূল্যায়ন করে এক শ্রেণীর মানুষ এই সংকটকে তাদের নিজেদের সম্পদ বিকাশের মহোৎসবে রূপান্তরিত করার প্রয়াসে লিপ্ত রয়েছে। ওটা দেখে হয়তো বা শুরুতে এইটুকুই জি। বলা যায়, আরো যদি অবশ্যই যে মিশা নাইমুল ইসলাম খান, কেন চরিত্র বদলাচ্ছে না মানুষের, এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। এবং যেটি ডক্টর ইফতেখারুজ্জামান বলছিলেন যে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, আমরা এই কোভিড-19 আগের থেকেও তিনি বলছেন, এবং বাংলাদেশে সাধারণভাবে একটা পারসেপশনও তৈরি হয়েছে তিনি প্রায় সব কিছুই দেখার চেষ্টা করেন, এবং তিনি যথেষ্ট পরিমাণে শক্তি ক্ষমতা রাখেন, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে তার চাইতেও আমাদের সমাজে অন্য কোনো শক্তি বা কোনো শক্তি বেশ ক্রিয়াশীল। এই কেলেঙ্কারির কথা বলি, রিলিফ নিয়ে দুর্নীতির কথা বলি, যেদিকেই তাকাই না কেন, তারাই বা কারা? প্রথম কথা হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে কার্যক্রম এবং এর যে নামকরণ, আমি একটু ভাবছিলাম, এটা আমি প্রায়ই বলি যে অনেক সময় ট্রান্সপারেন্সির যে কোনো রিপোর্টকে জেনারেল ইস্টাবলিশমেন্টের লোকজন বলে এটার খুঁত ধরে,
খুঁত ধরে। যেমন বিরোধী দলে থাকলে তারা আবার এটা ব্যবহার করে, এটা আওয়ামী লীগ বিএনপি দুদলই করেছে। কিন্তু যারা খুঁতটা ধরে, আমি সব সময় বলি আসলে ট্রান্সপারেন্সির প্রতিটি রিপোর্টের মানে প্রতিটি তথ্যের সঠিকতা দেখার চাইতে মোটা দাগে ট্রান্সপারেন্সির কন্ট্রিবিউশনকে আমি বিবেচনা করি যে ট্রান্সপারেন্সি সেই অপরচুনিটিটা তৈরি করা দেয় যেটা আমাদের সবাই এমনিতেই জানি যে সেখানে দুর্নীতি হয় বা সেখানে অনিয়ম আছে। তো ট্রান্সপারেন্সি করছে কি, ট্রান্সপারেন্সির এই মানে যে তাদের যে স্ট্যাটাসটার কারণে এই রিপোর্টগুলি করলে এটা আলোচনায় আসে, আলোচনায় আসলে কিছু না কিছু উপকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। এখন দুর্নীতি কেন কমছে না এইরকম একটা দুর্গতির ভেতরেও প্রধানমন্ত্রীর ইচ্ছা সত্য, কারণ হচ্ছে দুর্নীতির শক্তি এবং সবচেয়ে বড় এটার প্রফিটটা এত বেশি হাই, এত বেশি যে মানুষের মৃত্যুর আশঙ্কা নিয়েও এই দুর্নীতি করার আগ্রহ থাকে, কারণ দি প্রফিট ইজ টু মাচ। এখন কি হয়, যেমন স্বাস্থ্য অধিদপ্তরের যে N95 এর কথা বলছেন, আমি নিজে N95 নিয়ে আমার একটা নিজস্ব রিসার্চ করেছি। ইফতেখার ভাই বলেছেন, এখন এটা অনেকে জানেন। আমি ভাই একটা কথা বলি, ইফতেখার ভাই আপনারা এই সময়ে শুধু স্বাস্থ্য খাতে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য একটা ব্যাপক ভিত্তিক ফেলোশিপ অফার করেন আর্জেন্টলি, পারলে আগামীকালই ঘোষণা দেন যে মানে বিভিন্ন সেক্টরে যে এখানে কি কি কাজ হচ্ছে, সরকারের যে তথ্য অধিকার আইন এগুলি ব্যবহার করে, সাংবাদিকতার স্কিল ব্যবহার করে এগুলি যদি করা যায়। আমি কেন বলছি যে এগুলি যত করবেন তত সতর্কতা বাড়বে, কিন্তু প্রাথমিক অল্প করার একটা অসুবিধা হয়। কি হয় জানেন, আমি যেটুকু জানি স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির জন্য ওইখানে যারা নাকি একটা চক্র, যারা এই সাপ্লাই টাপ্লাই এগুলিতে থাকে, তাদের মধ্যে গ্রুপিং ছিল। এখন ট্রান্সপারেন্সি সহ বিভিন্ন মিডিয়াতে বেশ ভালো ভালো কিছু রিপোর্টিং হয়েছে, অনুসন্ধানী প্রতিবেদন দুর্নীতির। এগুলি হওয়ার কারণে যেটা হয়েছে, তারা বেঁচে যাওয়ার জন্য বাঁচার চেষ্টায় তারা নাকি এখন এক হয়ে গেছে। ভয়ঙ্কর ব্যাপার। এবং আমরা ডিএমপির একটা ঘটনাও তো জানি, একটি রিপোর্টের কারণে ডিএমপি যারা রিপোর্ট করেছে তাদেরকে কল করেছে, এবং সেটি নিয়ে অবশ্যই টিআইবিও কথা বলেছে। আমার কথাটা হলো যে এইটার প্রতিষেধক হবে এই যে তারা এক হয়ে যায়, তাদের এক হওয়াটা যেন এফেক্টিভ না হয়, এটার সমাধান হচ্ছে মোর এন্ড মোর রিপোর্টিং, আরো ফ্রিকোয়েন্ট রিপোর্টিং। এবং এই জন্যই বলছি, যদি আপনারা পারেন ফেলোশিপটা তাড়াতাড়ি ঘোষণা করেন যে এই স্বাস্থ্য সেক্টরই ধরেন না, একটা পরীক্ষামূলক হবে যে এই সেক্টরে তো প্রচুর কাজ হবে, এখন হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ধরা। তো এইটা মিডিয়া, আমরা অনেক সময় মিডিয়া এটা পারছি না কেন? একটা পত্রিকা যখন একটা কাজ করবে, এই পত্রিকাটা যেটা হয় আইডেন্টিফাইড হয়, সে সাফার করে নানান রকম। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে মিডিয়ার বাইরে কেউ যদি করে, এটা খুবই ইতিবাচক হবে। এখন আমাদের এখানে দুর্নীতিটা মানে এতটা প্রাতিষ্ঠানিক, এটা তো নতুন না যে মানে করোনার সময়ে দুর্নীতিটা শুরু হচ্ছে। আমাদের দুর্নীতির জন্য এস্টাবলিশমেন্ট রেডি ছিল, তারা অব্যাহতভাবে দুর্নীতি করছিল। তাদের কাছে তো হলো প্রজেক্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ইজ অ্যাবাউট মানি। এখন দুর্নীতি হচ্ছে কারণ এখন স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতে যত রকম কাজ হচ্ছে, তার মানে টাকা পয়সা আসছে, তার মানে এখানে হচ্ছে। কিন্তু আরো ব্যাপার হলো, আড়ালে পড়ে যায় অনেক কিছু। কি হয়, N95 আলোচনায় এমন মর্যাদা পেয়ে গেল, এত ওভারওয়েলমিং হয়ে গেল, এটার আড়ালে তখন অন্য দুর্নীতিগুলি আরামে হচ্ছে। সবাই আমরা ব্যতিব্যস্ত হয়ে গেলাম N95 এর খোঁজ খবর নিতে, কিন্তু N95 ছাড়াও যে আরো অন্য দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সেটা নিয়ে আমরা মানে কিন্তু কোনো উদ্যোগ আয়োজন করলাম না, কোনো অনুসন্ধানী প্রতিবেদনও নাই, হয়তো টিআইবিরও সুযোগ নাই। এখন টিআইবিকে আমি কত চাপ দিব জানি না, কিন্তু আমি মনে করি যে এটা জাতীয় স্বার্থে এই প্রতিষ্ঠানটার বিরাট ভূমিকা আছে। আর একটা শব্দ নিয়ে বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। আমি নিজে একজন মানে মানে খুবই মানে কি বলবো, একটা সাধারণ মানুষ হিসেবে আমার দীর্ঘদিনের অবজারভেশন, পৃথিবীর থেকে যদি অন্যায় দুর্নীতি দূর করতে হয়, আমাদের আসলে একটি শব্দকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা দরকার, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। অ্যাকাউন্টেবিলিটিও না,
অ্যাকাউন্টেবিলিটিও বলার দরকার হয় না যদি ইচ স্বচ্ছতা অ্যান্ড থাকে। এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট। সে আমার এই প্রজেক্টের কস্ট কত, কি সাপ্লাই দেওয়ার কথা, এটা যদি স্পষ্ট থাকে এবং সেটা যদি অ্যাভেলেবল থাকে, সাপ্লায়ার যে কোনো জিনিস দিতে পারবে না তো। কারণ N95 বলে আপনি যখন মুগদায় কোনো কিছু পাঠাচ্ছেন, মুগদার তারাই তো তখন ধরছে এটা তো N95 না। একজন ধরবে না তো আরেকজন, কারণ এটা তো অনেকে ব্যবহার করবে, যে কোনো একজন ধরবে এটা কি দিলেন, এটা কি N95। দিস ইজ দি বেনিফিট, ট্রান্সপারেন্ট করার বেনিফিট হলো এখানে। সুতরাং আমরা যদি একদিকে দুর্নীতি উন্মোচন, অন্যদিকে যদি আমরা শুধু সমাজের বিভিন্ন জিনিস, গভর্নেন্সের বিভিন্ন জিনিসকে শুধু ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের প্রচেষ্টাটা নিবেদিত করি, আমাদের এখানে এটা আপনি কিন্তু যে কোনোটা ফেলতে পারেন। আপনি নির্বাচন ব্যবস্থা শুধু ট্রান্সপারেন্ট করেন, অনিয়ম করা যাবে না। আপনি ব্যাংকের লোন দেওয়া, কাকে কি সুবিধা দিচ্ছেন নিয়ম করে দেন, এটা অনলাইনে থাকতে হবে, কি ব্যবস্থা নিল, কোন যুক্তিতে নিল লেখা থাকতে হবে। ট্রান্সপারেন্ট করেন, এটা করা কমে যাবে। কারণ এত সহজ নয়, মানুষ কি করবে, ট্রান্সপারেন্ট হলে মানুষ এটা জেনে যাবে। কোনো কিছু ট্রান্সপারেন্ট নয় বলেই তো এই যে আপনি ইলেকশনের কথা বলেন, এই যে একজন সংসদ সদস্য হলেন, কুয়েতে এখন জেল কিভাবে খাটছেন হলেন, জি। এবং অর্থ পাচারের সঙ্গে যুক্ত স্ত্রী। আমি এই ঘটনার আগে জানতাম না যে তার হাজবেন্ড ওয়াইফ দুজনেই দুজনেই একই এমপি। সংসদে। এক্স্যাক্টলি, টাকার কত, মানে টাকার পাওয়ার কত। কত। এবং সুতরাং এই জন্যই তো দুর্নীতিটা কমবে না। কারণ ইফ মানি ইজ সো পাওয়ারফুল, নীতি নৈতিকতা আইন কানুন এগুলির ঊর্ধ্বে যদি টাকার ক্ষমতা এতটা হয়, আপনি কেন এই প্রশ্ন তুলবেন যে মানুষ কেন এখন ভদ্র হচ্ছে না? কারণ মানে দুর্নীতি ইজ ভেরি ভেরি মানে রিওয়ার্ডিং। সো ডক্টর ইফতেখারুজ্জামান, আপনি শুনছিলেন এবং আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন, মিস্টার নাঈমুল ইসলাম খানও সেই বিষয়টার উপরে জোর দিচ্ছেন যে ট্রান্সপারেন্সিটা ঠিক থাকলে বাকি সব অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, যেগুলো নিয়ে আমরা গভর্নেন্সের কথা বলি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি। সো আপনারা এই সময়টাতে বলছেন যে করোনা ভাইরাসের এই সময়টাতে সরকারি কার্যক্রমে নানান অনিয়ম, দুর্নীতি এবং অযোগ্যতা আসলে এই কোভিড-19 পরিস্থিতিটাকে অনেক বেশি প্রকট করে তুলেছে এবং আমরা জানি না আসলে কতটা খারাপের দিকে আমরা যাচ্ছি। আপনি একটু বলবেন আপনাদের কাছে কি ধরনের তথ্য উপাত্ত দিয়ে একটু আপনি আপনার এই বক্তব্যের সম্পর্কে, আপনাদের এই বক্তব্যের সম্পর্কে যদি কিছু বলবার থাকে। জি, ধন্যবাদ জিল্লুর। আমি নাইমুর ভাইয়ের সাথে আলোচনা প্রসঙ্গে 2-3টা পয়েন্ট আসলে আপনি শুরুতে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর এরকম সুস্পষ্ট জিরো টলারেন্সের ঘোষণা, কোভিডের সময়ে দুর্নীতি সহ্য করা হবে না ইত্যাদি সত্ত্বেও কেন দুর্নীতি এভাবে বরং আরো বেশি দৃশ্যমান এবং আলোচিত আরো বেশি হতে হয়। সেটা একটা মানে মূল কারণটা হচ্ছে যে পৃথিবীর কোনো দেশেই প্রধানমন্ত্রী বা সরকার প্রধান একা দুর্নীতি নিয়ন্ত্রণ করে না। তিনি একটা রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা করেন এবং তার মধ্যে আমি অত্যন্ত যতটুকু বুঝতে পারি তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর এই অবস্থানে এক ধরনের জোরালো যে বিষয়টি, তার পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকারের শীর্ষ পর্যায় থেকে একটা ঘোষণা, এটির কিন্তু গুরুত্ব আছে। কিন্তু এই ঘোষণাটি, এই অঙ্গীকারটি যারা বাস্তবায়ন করবে, আনফরচুনেটলি তাদের একাংশই কিন্তু দুর্নীতির কারণে লাভবান, দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। দুর্নীতির ফলে যে সুবিধাটা পাওয়া যায়, যেটার কথা নাইমুর ভাই বললেন, সেগুলোর অংশীদার তারা সেটাকে প্রোটেক্ট করেন, তারা প্রমোট করেন এবং সুরক্ষাও দেন। যেই কারণে কিন্তু এক ধরনের ত্রিমুখী আতাতের মাধ্যমে আমরা যে ধরনের বড় ধরনের দুর্নীতির কথা যেগুলো বলি, ত্রিমুখী আতাতের মাধ্যমে হয়। সেটা হচ্ছে যে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে যায়। এখানে দুর্নীতির ফলে লাভবান তো হয় যারা দুর্নীতি করে, তারা যে পার্টিগুলি করে দুর্নীতি, তারা সবাই, যেটাকে আমরা উইন উইন গেম বলি। এবং এই যে ত্রিমুখী আতাতে যারা জড়িত, তাদের মধ্যে একদিক থেকে রয়েছে যারা ঠিকাদারি করেন, ব্যবসায়ী মহল, তাদের রাজনৈতিক সম্পৃক্ততা থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রেই। আরেকদিকে আছেন আমাদের যেটাকে বলা হয় যারা প্রশাসনিক বা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে, যেটা ক্রয় প্রক্রিয়াতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার জন্য কাজগুলো করে থাকেন, তাদের একাংশ। আরেকটা হচ্ছে, তৃতীয়টা হচ্ছে যে যারা সিদ্ধান্তটা গ্রহণ করেন, সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, সেখানে প্রশাসনিক উচ্চ পর্যায়ে, শীর্ষ পর্যায়ে ব্যক্তিত্ব হতে পারেন, উচ্চ পর্যায়ে। এই যে ত্রিমুখী আতাত, এই আতাতের মধ্যে কিন্তু এমন ভাবে জিনিসগুলো ঘটে যে কারণে N95 সবার কাছে জানা, বা এর আগে যে প্রধানমন্ত্রীর ঘোষণার পর এক ধরনের যে অভিযান হলো দুর্নীতি বিরোধী, ঠিক আছে, এই যে ক্যাসিনো থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেখানেও কিন্তু এই যে কন্ট্রাক্টিং বা সরকারি ক্রয় খাতে যে ব্যাপক দুর্নীতি,
এটা কি করে সম্ভব হতে পারে যে একজন একটি ক্রয় প্রতিষ্ঠান বা একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে একটা একটা পুরো বিভাগের সার্বিক ক্রয় প্রক্রিয়া তার মানে হচ্ছে এখানে কিন্তু যোগ্যতা, প্রতিযোগিতা, অভিজ্ঞতা, দরপত্র ইত্যাদির কোনো কিছুরই কিন্তু প্রাধান্য নাই। যেটা প্রাধান্য সেটা হচ্ছে এক ধরনের আঁতাত। এই আঁতাতের কারণে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এটাকে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, স্বাধীনতা উপভোগ করে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, প্রশাসনিক সংস্কৃতিতে, ঠিকাদারি সংস্কৃতিতে এই যে দুর্নীতিটা বা এক ধরনের এই যে ক্ষমতার অপব্যবহারটা হয়ে গেছে আমাদের এই সাংস্কৃতিক একটা অংশ, রাজনৈতিক সংস্কৃতির অংশ, প্রশাসনিক সংস্কৃতির অংশ এবং ব্যবসায়ী সংস্কৃতির অংশ। যে কারণে এটাকে এক ধরনের মানে বলবো যে আমাদের জিম্মি করে রাখা হয়েছে পুরো সরকার ব্যবস্থাকে। এটা হচ্ছে সার্বিক বিষয়টা। আর দ্বিতীয় যে বিষয়টা নাইমা বলেছেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আপনি জানেন কিনা আমরা ইতিমধ্যে মানে এই কোভিড রেসপন্সের ক্ষেত্রে তথ্য প্রকাশে সংবাদ মাধ্যম যে অনুসন্ধানী প্রতিবেদনগুলো করছেন তাদের জন্য একটা বিশেষ পুরস্কার ইতিমধ্যে ঘোষণা করছি, বিশেষ অনুসন্ধানী পুরস্কার নামে। আপনারা জানেন যে আমরা প্রতি বছর অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দিয়ে থাকি। এবার আমরা সেটার পাশাপাশি একটা বিশেষ পুরস্কার ঘোষণা করেছি। আপনি ফেলোশিপের কথা বলেছেন, ফেলোশিপ কার্যক্রম বিষয়টাও আমাদের এখতিয়ারভুক্ত আছে, আমাদের প্রাধান্যের মধ্যে আছে। আমরা সেগুলো চেষ্টা করছি, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট নয়। আপনার কথা সূত্র ধরে বলবো যে ট্রান্সপারেন্সি শব্দটা ক্রুশিয়াল। স্বচ্ছতা বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করলেই কিন্তু জবাবদিহিতা আসবে। স্বচ্ছতা নিশ্চিত করতে চাইলে কিন্তু অংশগ্রহণ আসবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই সুশাসন আসবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে আইনের শাসন আসবে। সেটা নিশ্চিত করতে চাইলে কিন্তু জবাবদিহিতা আসবে। ইত্যাদি বিষয়গুলোকে এই জন্যই স্বচ্ছতা বিষয়টা ক্রুশিয়াল। আমরা অনেক চেষ্টা করে কিন্তু বাংলাদেশে খুব ভালো অনেক আইন হয়েছে। তার মধ্যে বিশেষ করে আলোচিত আইন হচ্ছে তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইনটি কিন্তু আমাদের বাংলাদেশে স্বচ্ছতা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, সার্বিকভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের যে মৌলিক যে উপাদানগুলি প্রয়োজন আছে সেটাকে ফেসিলিটেট করার জন্য অপরিহার্য একটা ভূমিকা পালন করতে পারে। শুরু হয়েছে কিছু কাজ, কিন্তু সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় বা এটা যে স্কোপটুকু আছে, যে সম্ভাবনাটুকু আছে তার তুলনায় খুবই, যে কারণে এখানটাও ঘাটতি রয়েছে। আর আপনি যেটা বলছেন যে কি ধরনের আমরা চিত্রটা পেয়েছি, চিত্রটা হচ্ছে যে আমরা সুশাসনে 7টি সূচক নিয়ে কাজ করেছিলাম, ইন্ডিকেটর। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে ঘাটতি পেয়েছি, যার মধ্যে সরাসরি দুর্নীতি অনিয়ম তো আছেই এবং ক্ষমতার অপব্যবহার রয়েছে, রয়েছে সমন্বয়হীনতা, রয়েছে প্রস্তুতির ঘাটতি, রয়েছে রেসপন্সিভনেসের ঘাটতি, রয়েছে পার্টিসিপেশন বা অংশগ্রহণের ঘাটতি। সবকিছু মিলিয়ে আমরা যে ধরনের সংকটময় কালে যে ধরনের বলবো যে সুশাসন বা যে ধরনের দুর্নীতি নিয়ন্ত্রণ প্রত্যাশিত ছিল সেটা কিন্তু আমরা পাইনি। এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু যেটা আমি মনে করি যে এখনো যেমন একটি বিষয়, যদি আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাস করি, এটা আমরা বলেছি বহুবার, আমি আবার বলছি, যদি আমরা N95 এর কেসটাকে যদি একটা টেস্ট কেস হিসেবে ধরে নিয়ে, যেটাকে আমরা শুরুতে বলেছিলাম যেটা বিচ্ছিন্ন ঘটনা হোক, এটা আমরা চাই, কিন্তু সেটা করা যেত যদি ইভেন সরকারের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে, কমিটির প্রতিবেদনটা কি ছিল সেটা প্রকাশ করা যেত, ওই যে স্বচ্ছতা। তারপরে যদি তার উপর ভিত্তি করে কিছুটা হলেও পদক্ষেপ গৃহীত হতো, কার্যকর ভাবে দুর্নীতি দমন কমিশন সেখানে হস্তক্ষেপ করার মতো যথাসময়ে সুযোগ পেত বা করতো, তাহলে কিন্তু ওইখানে হলো একটা অ্যাটলিস্ট একটা ব্রেক হতো। কিন্তু সেটা হয়নি। এই প্রতিবেদনটি এখনো প্রকাশিত হয় নাই, চাপা পড়ে আছে। সিম্বলিক কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিছু কর্মকর্তাকে, উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য খাতের দায়িত্বপ্রাপ্ত অবস্থান থেকে। সেটিকে এক ধরনের স্কেপগোট করার মতো কিনা, নাকি এখানে অন্য কোনো কারণ রয়েছে যে আসলে মূল যারা হতা তাদেরকে আসলে এক ধরনের বলে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের করা হচ্ছে। এই প্রশ্নগুলোর কারণেই কিন্তু আমার কাছে যেটা লেগে জায়গাটা সেটা হচ্ছে এই যে সিন্ডিকেট বা এই যে এক ধরনের ভেস্টেড গ্রুপ, তারা কি কখনো কখনো নিজেদেরকে আসলে প্রধানমন্ত্রীর তুলনায় বেশি ক্ষমতাবান বলে ভাবেন, নাকি প্রধানমন্ত্রীর যে অবস্থানটা সেটাকে অবমূল্যায়ন করার জন্য তারা এতটাই তৎপর যে আসলে এই বিচারহীনতা তারা ভোগ করতে পারে।
এই প্রশ্নটার কিন্তু উত্তর ডক্টর ইফতেখারুজ্জামান, একটা এই আমাদের যে কাছে বদলির প্রসঙ্গটা আপনি বলছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, বদলি কি কোনো শাস্তি কিনা? না, বদলিটা অনেকে মনে করেন শাস্তি। বদলি কিন্তু আমি যেটা এখন বোধহয় এই গত কয়েকদিনে 10-12 জনের মতো উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদেরকে বদলি করা হয়েছে, এই ধরনের প্রতিবেদন এসছে। তো এখানে আমি এটাকে মানে সরকারি একটা প্রতিষ্ঠানে বা খাতে তাদের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটার অংশ হিসাবে দেখতে চাই, এবং সেটার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এক হইতে পারে যে এই দুর্যোগকালে এই তাদের কর্মক্ষমতা দক্ষতা বৃদ্ধি করার জন্য অধিকতর দক্ষ ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া, অথবা এমন হতে পারে যে এমন দক্ষতা দেখিয়েছেন তাকে আরো উচ্চতর জায়গায়, আরো গুরুত্বপূর্ণ জায়গায় বদলি হতে পারে, এটা হতে পারে। কিন্তু পাশাপাশি এটাও হতে পারে, যেটি আমি একটু ইঙ্গিত দিচ্ছিলাম, যে এই বদলি এটা ইঙ্গিত করে যে আসলেই এখানে অদক্ষতা, অসমন্বয়হীনতা এবং আমাদের যে সীমাবদ্ধ সামর্থ্য সেটাকে ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতার ঘাটতি ইত্যাদির কারণে কিছু মানুষকে অপসারণ করার প্রয়োজন হলো, সেটি যেরকম সম্ভব, একইভাবে এটাও সম্ভব যে এদেরই একাংশ কি আসলে দুর্নীতির সাথে অনিয়মের সাথে জড়িত, যে প্রতিবেদন হয়েছে তার মধ্যে এদেরই কি সংশ্লিষ্টতার তথ্য রয়েছে, যে কারণে শুধুমাত্র এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে, যে কারণে যদি আমরা আরো একটু স্বচ্ছতা এখানে দেখতে পেতাম, জানতে পারতাম যে তথ্যগুলো কি কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং যে প্রেক্ষিতে ঘটছে সেখানে যুক্তিগুলো কি, যে এক কারণে এটা কিন্তু একদিক থেকে এক ধরনের আস্থাহীনতা বা এক ধরনের উৎকণ্ঠা মানুষের মধ্যে বৃদ্ধি করে, যে এমনিতেই একটা মানে জর্জরিত একটা খাত, স্বাস্থ্য খাত, দীর্ঘদিনের পুঞ্জীবিত স্বল্প বাজেটে পরিচালিত একটি খাত, যেটা এক বর্তমান ক্রাইসিসের সময় ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি, সেটার উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা এই ধরনের যখন বড় ধরনের পরিবর্তন ঘটে, তখন তাহলে কি হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু ওই যে স্পেকুলেশন সেটাও কিন্তু বাড়ে জি। এবং আস্থাহীনতার কারণটা কিন্তু আরো বেড়ে যায়। এই কারণে কিন্তু এই আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে এটা আসলে কি শুধুমাত্র বদলি, এটা কি শাস্তি না, বদলি কিন্তু শাস্তি হিসাবে যদি দেখা হয় সেটা কিন্তু আসলে এক জায়গার অপরাধ বা এক্ষেত্রে দুর্নীতি আরেক জায়গায় ট্রান্সফার করা, এছাড়া অন্য কিছুই নয়। জি। বরং যাদের বিরুদ্ধে জি। অভিযোগ তাদের যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলেই বদলিও লাগে না। এই ইফতেখার ভাই তো অনেকগুলি ব্যাখ্যা দিলেন বদলির, আমি শুধু একটা জিনিস অ্যাড করি আর কি এখানে, যে বদলিটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়, যে আপনি যদি বদলি না করেন তদন্তটা সুষ্ঠু করা যায় না, তাকে চেয়ারে রেখে তদন্ত করা ডিফিকাল্ট হয়। যদি উদ্দেশ্য সেটা হয়, সেটাও একটা সাধুতা মানে পেতে পারে। সেটা সাধুতা তখনই দেওয়া যাবে কিন্তু যখন কিন্তু জানা যাবে যে তদন্তটা হচ্ছে বা হচ্ছে তদন্তের এক্স্যাক্টলি, রিপোর্টটা আমি আমরা এটাই জানাচ্ছি। বলছি যে আমরা তো একজনকে কেন বদলি করা হলো কারণ না জানলে তো আমরা এটার ভালো মন্দ বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না। সুতরাং আসলে তো ওই ঘুরে ফিরে স্বচ্ছতা, সেই ট্রান্সপারেন্সির সেই প্রশ্ন। ট্রান্সপারেন্সির প্রশ্ন। আমি একটা ছোট্ট কথা এখানে একটু অপ্রাসঙ্গিক তবুও বলি, আরেকটা ফ্যাক্টর আছে আমাদের এখানে। আমাদের এখানে ধরেন স্বাস্থ্য অধিদপ্তর কাজ করে, এই কাজের নানান পর্যায়ে বুঝে না বুঝে আবার রাজনৈতিক ইয়ে আছে, ইন্টারফারেন্স আছে, বুঝে এবং অধিকাংশ সময় না বুঝে। মনে করেন আমি এর সাম্প্রতিক একটা বিতর্কে, আমি কোনো আই উইল নট নেম এনিবডি, যে বলা হইলো যে একজন কর্মকর্তা বললেন যে এই যে কোভিড-19 এইটা কিন্তু 2-3 বছর আগে যাচ্ছে না, কিন্তু এটার মতো সত্যি কথা তো পৃথিবীতে নাই আসলে। এটা তো ডাক্তার ফাউচিও বলতেছেন। সুতরাং এই কথাটার মধ্যে কিন্তু কোনো বৈজ্ঞানিক অসত্য নাই, এবং এই সত্যটা বরং আমাদের ধারণ করার কথা। কিন্তু এই কথাটাকে কেন রাজনৈতিকভাবে বিরোধিতা করা হইলো, যে দায়িত্ব জ্ঞানহীন। আজকে 3-3.5 মাস হয়ে গেল আমরা কোভিড মোকাবেলা মানে হ্যান্ডেল করছি। এই সময়ে যদি এই সত্যটা, যে আমরা যদি এই সত্যটা গ্রহণ করে আমাদের সামগ্রিক প্ল্যান ওইরকম না করি, যে আগামী 2-3 বছর কিভাবে এইটাকে আমরা মোকাবেলা করব, এট দি সেম টাইম আমাদের স্বাভাবিক স্বাস্থ্য সেবা অন্যান্য গুলিয়ে রাখা, এটা স্বাস্থ্যের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্র। ইফতেখার ভাই কি মনে করেন এই ব্যাপারটা? অবশ্যই আপনি খুবই যথার্থ বলেছেন, এবং এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, আমরা যদি অন্যদিকে দেখি, সরকারের একাংশের মধ্যে কি প্রবণতা সেটা দেখুন। সেটা হচ্ছে যে দুর্নীতিকে নিয়ন্ত্রণ না করে বরং দুর্নীতির তথ্য প্রকাশ যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এই একাংশ বেশ
অনেক বেশি তৎপর। এই যে ডিজিটাল সিকিউরিটি আইনকে ব্যবহার এবং করে যেটিকে আপনারা তথ্য বলছেন যে প্রকাশ, স্বেচ্ছাচারিতার এক ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে। জি অবশ্যই, এবং এটি কিন্তু একদিক থেকে যেরকম আসলে সঠিক সত্য তথ্য প্রকাশের ক্ষেত্রে, মানুষের জানার ক্ষেত্রে সংকট তৈরি করছে, এবং মানুষের সাংবিধানিক অধিকার, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং যে তথ্য জানার যে মৌলিক অধিকার সেইটি যেরকম প্রতিহত করছে, অন্যদিক থেকে আমি মনে করি যে সরকারের জন্যই চ্যালেঞ্জ তৈরি করছে দ্বিমুখী। একটি হচ্ছে যে যখন মানুষের এই ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে, তখন কিন্তু গুজব বাড়ে, জি তখন কিন্তু স্পেকুলেশন বাড়ে, সেটাই কিন্তু হওয়াটা বাধ্য। আর দুই হচ্ছে সঠিক তথ্য যখন ঘাটতি হয়, তখন কিন্তু সঠিক পরিকল্পনার ঘাটতি হয়। তো যার ফলে আমি যে সম্পদ আমার যে প্রয়োজন হবে, আমি যে তথ্য নির্ভর যদি আমার পরিকল্পনা থাকে, তাহলে সেটার জন্য আমি যে ধরনের সম্পদ আহরণের চেষ্টা করব, সংগ্রহের চেষ্টা করব দেশে বা দেশের বাইরে, আমি যদি সঠিক তথ্য নির্ভর পরিকল্পনা করি, আমি কিন্তু সেটা করতে পারবো না। যার ফলে আমরা কিন্তু বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে নিজেদেরকে ঠেলে দিচ্ছি এইভাবে তথ্য প্রকাশে বাধা সৃষ্টি করে। আপনি বললেন যে পুলিশ কর্মকর্তার একজনের, আমরা কিন্তু সেটাকে সাধুবাদ দিতে চেয়েছিলাম, দিয়েছি, এখনো দেব, যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কর্মকর্তার দুর্নীতির অফারকে অ্যাকসেপ্ট না করে শীর্ষ কর্মকর্তার নিকট প্রেরণ করেছে তাকে বদলির জন্য। বদলিটা তিনি না বললে ভালো করতেন, তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলতে পারতেন। তো যাই হোক, সেটা যখন প্রকাশিত হলো, তখন কিন্তু এই যে 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 কর্মচারী বা কর্মকর্তা এই যে অফারটা দিয়েছিলেন, তার সাথে যারা যোগ সাজস করেছেন, তাদের অনুসন্ধান তদন্তের তুলনায় যেই সংবাদ কর্মীরা এটা প্রকাশ করলেন, তাদেরকে অনুসন্ধান করা জি। শুরু হয়ে গেল। এই এই যে বিষয়টা, এটা কিন্তু একদিক থেকে বলবো যে তথ্য প্রকাশে যেরকম প্রতিবন্ধকতা সৃষ্টি, এক ধরনের সিগন্যাল পাঠানো, যে সংবাদকর্মীকে বলা হচ্ছে তুমি তথ্য পেলেও প্রকাশ করো না, করলে কিন্তু তুমি ঝুঁকিতে পড়বে। মানে এই যে এক ধরনের ইন্টিমিডেশন, ভয়ভীতি তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু আমাদের সমাজের জন্য কোনো অবস্থায় ইতিবাচক নয়। এটা সবসময় কাউন্টার প্রোডাক্টিভ হয়। আমি একটু বলতে চাচ্ছি আরো একটু, যেভাবে ডিজিটাল সিকিউরিটি আইন, এটা তো নাইমুর ভাই জানেন, আমরা আপনার গণমাধ্যম চ্যানেল আইয়ুব জিল্লুর আপনিও জানেন, দেশবাসী জানে, এই আইনটি প্রণয়নের প্রক্রিয়ায় কিন্তু সারা দেশবাসী কিন্তু প্রতিবাদ করেছিল, এবং তখন বলা হয়েছিল যে না, তথ্য প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হবে না। কিন্তু এখন সেটা ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হচ্ছে মানে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাগ্রিভড, যারা একজন সংবাদকর্মী তার দুর্নীতি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন, তিনি চট করে মামলা করে দিয়েছেন, তার মানহানি হয়েছে। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? তিনি যে নিজের মানহানি হয়েছে সেটা ভাবছেন ওইটা গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের জন্য, নাকি তথ্য প্রকাশটা বেশি গুরুত্বপূর্ণ? এটা যেরকম ভাবা হচ্ছে না, অন্যদিক থেকে যেটা হচ্ছে যে এক ধরনের ঢালাও ভাবে এটাকে অপব্যবহার করে যেটা সমাজকে বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা আসলে মত প্রকাশ করো না, মত জি। প্রকাশ করা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এ- এটি এটি সবসময় কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে। এখানে অন্যদিক থেকে আরেকটু বলে নেই, জি। আমাদের সংবিধানের একাধিক ধারার সাথে এই আইনটি তো সাংঘর্ষিক এবং এটাকে অপব্যবহার হচ্ছে। কিন্তু এই আইনটিকে আহ, আইন আইনটি সত্ত্বেও এক শ্রেণীর মানুষ, যারা আমাদের সংবিধানের মূল নীতিগুলো, যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি, সকল ধর্ম বিশ্বাস গোষ্ঠীর সমান অধিকার, এর সাথে এই যে সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক চেতনার সাথে সাংঘর্ষিক মতবাদ প্রচার করছেন যারা অহরহ সামাজিক মাধ্যম ব্যবহার করে, তাদের বিরুদ্ধে কিন্তু এই আমাদের ডিজিটাল সিকিউরিটি আইন কোনো প্রযোজ্য হচ্ছে না। আমরা কোথায়? খুবই ইন্টারেস্টিং কথা। এবং এখানে এই যে আপনি ভয় ভীতি হামলা মামলার কথা বলছেন, এর বাইরে আরেকটা দিকে আমি একটু আপনার মতামতটা শুনতে চাই। আমরা দেখছি এইসব লেখালেখি সোশ্যাল মিডিয়াতে করবার কারণে মামলা টামলা হচ্ছে, তো সেটা একদিক থেকে হচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো তাদের সহকর্মীদের কিংবা ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে বহিষ্কার করছে। এই বিষয়ে কি বলবেন? মানে যেখানে অবশ্যই এটাও তো যেখানে রাজনৈতিক প্রভাব। বুদ্ধির চর্চা করবার কথা, যেখানে মত প্রকাশের স্বাধীনতার চর্চা করবার কথা, সেখানটাতে যেটি হচ্ছে সেটি কি বলবেন? এটা আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক ভাবে, এটা হচ্ছে আরেকটা আঙ্গিকের কিন্তু আলোচনা। সেটা হচ্ছে যে আমাদের আসলে বাংলাদেশে আনফরচুনেটলি এমন কোনো পেশা বা কর্মক্ষেত্র নেই যেখানে দলীয়করণ, রাজনীতিকরণ হয় নাই। এবং দলীয় প্রভাবের কারণে এবং রাজনৈতিক সুবিধা অর্জনের কারণে আমরা পেশাগত অবস্থানটাকে এমন ভাবে ব্যবহার করি যে সেখানে মূল যে মানে প্রিন্সিপলস গুলো,
হিউম্যান ভ্যালুজ অ্যান্ড প্র্যাকটিসেস এবং মূল্যবোধগুলো, সেগুলো কিন্তু আমরা বিসর্জন দিতে কোনো প্রকারই ত্রুটি করি না। এবং এই আপনি যে দৃষ্টান্তগুলো দিচ্ছেন সেটা কিন্তু তারই সুস্পষ্ট প্রমাণ। ডিজিটাল জি। সিকিউরিটি অ্যাক্ট শুধু নয়, আমাদের এই যে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, এমনকি সংবাদকর্মীরা তো রয়েছেই, অন্য পেশাজীবী রয়েছেন, এমনকি এই এই সংকটকালে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা প্রকাশ করা হয়েছে যে তোমরা মত প্রকাশ করো না। আরে আমি একজন নিজের অভিজ্ঞতা, একজন ডাক্তার, আমি নিজের অভিজ্ঞতা নির্ভর দুটি কথা, আমার অভিজ্ঞতার কথা আমি মানুষের সাথে শেয়ার করব, এইটি আমি কেন করতে পারবো না? এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা কিন্তু কোনো অবস্থায় যে কোনো গণতান্ত্রিক দেশে তো প্রত্যাশিত নয়। এটা দীর্ঘমেয়াদে যারা এটা করছেন আজকে, তাদের জন্য বুমেরাং হবে, এটা মনে রাখতে হবে। জি, মিস্টার নাইমুল ইসলাম খান, এই যে অনিয়ম দুর্নীতির বিচার না করে এই যে ডিজিটাল নিরাপত্তায় হামলা মামলা, দুর্নীতি, ভয় ভীতি প্রদর্শন, এবং এমনকি বিভিন্ন প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারী শিক্ষক বা ছাত্র বিশ্ববিদ্যালয়ের কথাই যদি আমরা বলি, তারাও ব্যবস্থা নিচ্ছেন। পুরো জিনিসটা মানে কোন হচ্ছে, সমাজে প্রথমে দাঁড়িয়ে আমরা আছেন? ওই জি। বিদ্যাপীঠের কথা বলি। এখন আমাদের বিদ্যাপীঠ তো এখন ইফতেখার ভাই সব বলেই ফেলেছেন। বিদ্যাপীঠ তো আসলে বিদ্যা ভিত্তিক সিদ্ধান্ত হয় না, ওইখানে প্রমোশন বিদ্যা ভিত্তিক হয় না, ওইখানে গবেষণা ভিত্তিক হয় না, মানে ওইখানে হয় দল করার সুবাদে, মানে মোস্ট অফ দি টাইম। আমি এটা বলে নেই, এটা মানে ডিসক্লেমারও দেওয়া দরকার যে ডেফিনেটলি সেখানে যোগ্য লোক অধিকাংশই, কিন্তু যে কিছু মানুষ কোনো যোগ্যতা ছাড়া যেভাবে সুবিধা নিচ্ছেন, এটার চর্চা রাখার জন্যই কিন্তু ওই অন্যান্য চর্চাগুলো সবগুলি বিদ্যা ভিত্তিক সিদ্ধান্ত হয় না, দলীয় রাজনীতি ভিত্তিক সিদ্ধান্তগুলি হয়। সেটাও আবার দলের যে মৌলিক রাজনীতি, যেটা আবার অসাধারণ ভালো বিষয়, সেটা না। এখানে আসছে দলের অতি ক্ষুদ্র স্বার্থজনিত যে অগ্রাধিকার, সেগুলি চর্চা করতে, হয়তো দলের একটা ছাত্রকে কোনো কাজ পাইয়ে দেওয়া, দলের একজন শিক্ষককে একটা পদ পাইয়ে দেওয়া, বা অন্যান্য কোনো সুবিধা পাইয়ে দেওয়া, এগুলি তো নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক দল তার যে মূল আদর্শের মধ্যে তো এগুলি কন্ট্রিবিউট করে না, বরং কন্ট্রাডিক্ট করে। সুতরাং সুতরাং এটা যেই রাজনীতির নামে হচ্ছে, তারা কিন্তু ওই রাজনীতির সাথেও বিশ্বাসঘাতকতা করছে, ওই রাজনীতিরও ক্ষতি করছে। কিন্তু আমরা কথার কথা হিসেবে বলি যে তারা এই রাজনীতির জন্য এই সমস্যাটা তৈরি করছে। সুতরাং এটা আমাদের এই সামগ্রিক চর্চার জায়গাটাতে, ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেই ঘোষণাটা দিয়েছিলেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরে আরেকটা সেকেন্ডারি ঘোষণাও আসা দরকার ছিল, যে মানে ওই রকম করে যদি একটা কমিশন বা কেউ অ্যাক্টিভেট করে দেওয়া হতো, যে এই সময়ের প্রতিটি নথি তারা নিয়মিত চর্চা করবেন এবং কোথাও কোনো দুর্নীতি সহ্য করা হবে না, জিরো টলারেন্স। যেটা এটা এই জন্য বলছি যে এই সময়ে যে আমাদের আর্থিক অনটন হবে, সেই আর্থিক অনটনের অনেকখানি কিন্তু জামান ভাই ভালো দিতে পারবেন হিসাব, যে আমরা যদি শুধু দুর্নীতিটা 1-2% কমাইতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই ঘাটতির অনেকখানি জায়গা আমরা সুরাহা করতে পারি। সুতরাং একটা রাষ্ট্র বিদেশ থেকে ধার কর্জ বা ভিক্ষা করে টাকা না এনে অন্তত এই ক্রাইসিস টাইমের জন্য দুর্নীতির ব্যাপারে রিয়েল জিরো টলারেন্স আমরা কেন নিব না? আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর যদি দৃষ্টি আকর্ষণ করা যায় যে এরকম একটা প্রসেস ওপেন করা, এবং যদি বলা হয় প্রতিটি ডিল এক্সামিন হবে, আমার মনে হয় যে আমরা কিছু উপকার পাবো। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা হয়তো খতিয়ে দেখতে পারেন। সাধারণভাবে হবে না। কেন হবে না? কারণ আমাদের প্রতিটি সিস্টেম দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে, এটা জামান ভাইও বলছেন। এখন এই দুর্নীতির উপর দাঁড়িয়ে থাকা, আমার কিন্তু একটা কথা আমি বলি, অনেক সময় হয়তো জামান ভাইদের সম্পর্কে একটা সমালোচনা হয়, তারা দেশে দুর্নীতি ছাড়া আর কিছু দেখে না। প্রকৃতপক্ষে তাদের কাজ যেহেতু দুর্নীতি স্বচ্ছতা নিয়ে করতে হয়, তো তারা বারবার এটাই তোলে। তাদের কাজ তো মানে ভালো কাজের পুরস্কার দেওয়া তো তাদের এখানে ম্যান্ডেট না। তো এটা মানুষে ভুল বোঝে। কিন্তু আমি কিন্তু বাংলাদেশকে মনে করি না যে বাংলাদেশ একটা মানে দুর্নীতি ক্লিষ্ট জঘন্য নর্দমার মতো দেশ, না, আমার ধারণা এটা না। আমার কষ্টটা দুর্নীতির ক্ষেত্রে এইখানে, যে আমরা যদি দুর্নীতিটাকে অন্তত 50% রিডিউস করতে পারতাম জাতীয় জীবনে, বাংলাদেশ মানুষের
কল্যাণে আরো কত হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের মানুষের প্রকৃত উন্নয়ন এবং ভালো করতে পারত। এই দুঃখ কষ্টটাই কিন্তু মূলত দুর্নীতি বিরোধী আমার। বাংলাদেশকে ছোট করা উদ্দেশ্য না। এটা অনেকে এটা ভুল বোঝে। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কষ্টটাও মাঝে মাঝে বুঝি। তারা তো আর রিসার্চ করে করে বের করে না যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কতজন কর্মকর্তা সৎ আছে, সামহাও এটা করে না। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি আপনাকে মানে অঙ্গীকার করে বলতে পারি, আমি নামও বলতে পারবো, বলবো না, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বিশ্বাস করেন দিন রাত মানে পরিশ্রম করছেন ব্যক্তিগত জীবনের সৎ, কিন্তু তারা নিশ্চিত করতে পারছেন না যে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় সত্যি সত্যি দুর্নীতি মুক্তভাবে চলবে। যেমন পারছেন না আরো অনেক প্রতিষ্ঠানের অনেক মানে আমি বলবো সেটা তো যে বটে আছেই, নাহলে আপনার টিকে আছে কিভাবে? না, অবশ্যই। সুতরাং এইটা কিন্তু মুশকিল হইলো তারা নিয়ন্ত্রক না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তো ওইটা বের করে না, এটা তাদের ম্যান্ডেট না, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু রাজনীতিবিদরা যখন এটার বিরোধিতা করে তারা দেখায়, এবং আমাদের না যারা না, নাকি রাজনীতিবিদরা আমরা তো সবসময় বিরোধিতা করে না, তারা আবার না, না, সবসময় কথা এটাকে বলি না, ব্যবহারও সরকারি, করে, এটা ডিপেন্ড করে কোথায় আছে। যারা এস্টাবলিশমেন্টে থাকে, যারা ক্ষমতায় থাকে, তারা যখন এটার বিরোধিতা করে তারা বেসিক্যালি মানুষের কাছে বুঝায় এদের কোনো কাজই নাই, কেবল তারা খারাপ ছাড়া কিছুই দেখে না বাংলাদেশে। দিস ইজ দি প্রবলেম। এখানে আমি একটু বলি, যে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এটি ঠিক, মানে সরকারের একাংশ বা আমাদের সম্মানিত রাজনীতিবিদদের একাংশ আমাদেরকে সবসময় এক ধরনের নেতিবাচক আমাদের প্রতিবেদনের উপরে এটা মানে পলিটিক্যাল রেটরিক যেটাকে বলা হয় সেটার অংশ হিসেবে করে থাকেন। তবে দুইটা আমি সম্পূর্ণ একমত, আমাদের সরকারের মধ্যে শুধুমাত্র রাজনৈতিক না, প্রশাসনিক পর্যায়েও অনেক কর্মকর্তা রয়েছেন, অনেকেই রয়েছেন যারা আমাদের কাজগুলোতে ইতিবাচক দিক দেখেন, এবং আমরা সেই কারণেই কিন্তু অনেক আমাদের কাজের ফলে অনেক আইনি প্রাতিষ্ঠানিক সংস্কার বাংলাদেশে করতে পেরেছি। যদিও সেটার প্রয়োগ যেহেতু আমাদের হাতে নয়, সেটি আমরা সেক্ষেত্রে খুব বেশি সুফল পাইনি, কিন্তু অনেক আইনি প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয়েছে, সেটি সময় থাকলে অন্যভাবে আলোচনা করা যাবে। এবং সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র ওই যে আমরা যাদেরকে বলি যে তাদের কাছে রিচ আউট করা যায়, চ্যাম্পিয়ন হিসেবে তাদেরকে রাজি করানো যায় এই পরিবর্তনটা দরকার, আপনারা করেন, এবং তারা সেটা করেন। এটা যেরকম সঠিক, অন্য দিক থেকে এই যে আমার নিজের অভিজ্ঞতাই বলছি অনেকটা, সেটা হচ্ছে যে দীর্ঘদিন আমি যেটা দেখেছি যে আসলেই সরকারের অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে যারা রয়েছেন ইতিবাচক পরিবর্তনমুখী, ইতিবাচক পরিবর্তন দেখতে চান, তারা ক্রমাগতভাবেই মানে বলবো যে এক ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন, বা কি বলবো যে যেটাকে বলা হয় এক্সটিংক্ট আর কি। তো সংখ্যায় কম, প্রভাবে কম, তারা নিজেদেরকে বলবো যে আর খুব প্রকাশ্যে দূরে থাকুক, অনেকটা এগিয়ে আসতে এখন আর সাহস পান না, বা সেই পরিবেশটা কিন্তু আর নেই, কমে যাচ্ছে। এই যে একটা বিষয়, সেটা কিন্তু একদিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রতিবেদন অবশ্যই প্রত্যাখ্যাত হয় অনেক সময়, কিন্তু সেটা শেষ নয়। রিয়েল স্টোরি হচ্ছে যে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমাদের আরেকটা অভিজ্ঞতার দিক হচ্ছে যে সরকারের দিক থেকে যে ইতিবাচক প্রতিক্রিয়াটা আমরা পাই, যেটা আনঅফিশিয়ালি বা ইনফর্মালি হয়, সেটার উপর ভিত্তি করে আমরা অবশ্যই যে অগ্রগতিগুলো দেখাতে পারি, সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রতিবেদনেই থাকে। তবে মুশকিলটা হলো যে, এটা নাইমুল ভাই আমার চেয়ে ভালো বুঝবেন, যে মানে গুড নিউজ ইজ নো নিউজ। আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে একটা উল্লেখযোগ্য অংশ থাকে যেটাতে সরকারের সাম্প্রতিক গৃহীত সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ, ইতিবাচক উদ্যোগ, ইতিবাচক এটা হচ্ছে ওইটা হচ্ছে, সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে বিশ্লেষণ করে, তথ্য নির্ভর বিশ্লেষণ করে তুলে ধরি। কিন্তু সেটা কিন্তু ঠিক যেটাকে বলা হয় নিউজের ভাষায়, মিস্টার নাইমুল ইসলাম খানরা সেটাকে ফলো করে প্রচার করেন না, নেগেটিভটাই প্রচার করেন আর কি। কাজে আমরা যদি না, আমি তো নেগেটিভটারই, কিছু করার নাই তো। সেটাই আমি বলছি আর কি। জামান ভাইকে বরং আরো একটা প্রস্তাব দেই। একটা তো বললাম আপনি ফেলোশিপ বাড়ান, টাকা পয়সার সমস্যা হলে 10টা মিডিয়া প্রতিষ্ঠানকে বলেন আপনাদেরকে ডোনেশন দিতে, যাতে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর জন্য আপনারা ইউ ক্যান ইউজ মোর ফান্ড, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে করোনা কালীনটার একটা ম্যাসিভ মনিটরিং রিসার্চ আপনারা করেন, যাতে আপনার টাইম টু টাইম এই পিরিয়ডে কোথায় কোথায় অনিয়ম দুর্নীতি হলো এটা প্রকাশ করা যায়। এবং এটা আমি বলবো যে একেবারে সব শেষে গিয়ে করবেন তা না,
আপনারা ধাপে ধাপে করতেও থাকেন, কাজগুলি হতে থাকুক, এটা একটা দেখানোর ব্যাপার হবে। দেখেন জামান ভাই, সব সময় আপনি কাউকে জেলে ঢুকাইতে পারলেন বা পরিবর্তন করতে পারলেন ইজ নট নেসেসারিলি যে এটা হবে, কিন্তু অ্যাটলিস্ট সামাজিকভাবে শেমিংটা তো দরকার আছে যে এখানে এটা হয়েছে। কিছু লোক শুড ফিল অ্যাশেমড যে আমরা এই সময়ে এইগুলি এইরকম একটা জীবন মরণের এই মানে সময়ে আমরা নিজেদের দুর্নীতিটা কিছুদিনের জন্য স্থগিত রাখতে পারে নাই। এই জিনিসটা এইভাবে প্রকাশ করা দরকার বলে আমি মনে করি। এবং আমার বিশ্বাস, আমি কিন্তু অনেস্টলি আস্থা নিয়ে বলি, আপনারা যখন এটা করবেন সুনির্দিষ্টভাবে বা আমরা কেউ যদি করি, মাননীয় প্রধানমন্ত্রী এটার বিপক্ষে থাকবেন না, এইটুকু আমি শিওর। আপনারা, এটা আমার ধারণা যে আমরা যদি করতে পারি। জি জি নাহির ভাই, এটা অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে। আমরা যে প্রতিবেদনটা গত মাসে, এই মাসের 15 তারিখে প্রকাশ করলাম, এটা কিন্তু বিগিনিং। এটা হচ্ছে যে একটা মোটা দাগে একটা সার্বিক চিত্রটা তুলে ধরলাম। আমরা এই ধরনের প্রতিবেদন আরো ফলো আপ করবো, এবং আপনি যেটা বলছেন সেটার প্রতিফলন করবো। আমরা আশা করব, চাইবো এটা দেখতে যে আমরা প্রথম প্রতিবেদনে যেটা দেখিয়েছিলাম, এই পরবর্তী প্রতিবেদনে তার তুলনায় ইতিবাচক অগ্রগতি হবে, সেটি আমরা চাই। আমরা সেটি দেশে দুর্নীতি নিয়ন্ত্রিত হোক, সুশাসনের উন্নতি ঘটুক, সেটাই তো আমাদের প্রত্যাশা। এবং সেই কারণেই আমরা মনে করি যে আমাদের কাজটা হচ্ছে সরকারের হাতকে শক্তিশালী করা। অবশ্যই সরকার সেটা উপলব্ধি করেই বলেই আমাদেরকে, আমরা টিকে আছি। আমরা দীর্ঘদিন আমরা কাজ করছি বাংলাদেশে, এটা কিন্তু সরকারের সম্পূর্ণ অনুমতি সাপেক্ষে, সরকারের সহায়তা নিয়ে এবং সরকারের কাছ থেকেই তথ্য নিয়েই কিন্তু আমরা এই তো আমাদের গবেষণাগুলো করে থাকি। কাজেই এটি মানে শুধুমাত্র ইতিবাচক ভাবেই দেখতে হবে, এবং আমরা চাই যে এই কাজের ফলে আমরা পরিবর্তনটা যেন পজিটিভ হয়, সেটি আমরা দেখতে চাই। তবে যখন আমাদের যেহেতু কাজটাই হচ্ছে যে মানে স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়গুলো তুলে ধরা, আমরা কিন্তু উই হ্যাভ টু বি অনেস্ট টু আওয়ার পারপাস। আমরা যেটা ইতিবাচকটাকে ইতিবাচক বলবো, যেটা ঘাটতি সেটাকে আমাদের ঘাটতি বলতেই হবে, সেটা ছাড়া কোনো বিকল্প নেই। জি, না আমাদের তারপরে দাঁড়াচ্ছে যে এখন বোধহয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও বলেছে, আরো কেউ কেউ বলেছে যে আমাদের স্বাস্থ্য খাতে যে কাজগুলি করা দরকার, এই দুর্যোগটা, এই মহামারীটা কিন্তু একটা অপরচুনিটি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? যে আমাদের স্বাস্থ্য খাতটা এখন ফোকাসে আসছে, সবাই এখন এটা নিয়ে কথা বলছে। এর ফলে কি হবে, আমরা একদিকে প্যান্ডেমিকটা মোকাবেলা করব, আরেকদিকে কিন্তু আমাদের পাবলিক হেলথে একটা ড্রামাটিক ডেভেলপমেন্টের সুযোগ হবে আগামী 2-3 বছরের মধ্যে, যেখানে ঢাকা থেকে শুরু করে একেবারে উপজেলা লেভেল পর্যন্ত স্বাস্থ্য সেবাটা আরো শক্তিশালী হবে এবং সব জায়গায় নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা। এখানে কিন্তু আমাদের আড়ালে, মানে আমাদের চিন্তা ভাবনার আড়ালে কিন্তু হাজার হাজার ডাক্তার নিয়োগ হচ্ছে, নার্স নিয়োগ হচ্ছে, এখন টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে, এটা নাকি আরো হবে। এগুলি কিন্তু ড্রামাটিক ডেভেলপমেন্ট এবং এগুলি সরকার করছে। এখন এটা করার সাথে সাথে অন্যান্য সাপ্লাইজ, এই যে যন্ত্রপাতি সাপ্লাইজ হচ্ছে, এই যে কিট সাপ্লাই হচ্ছে, এইগুলির মধ্যে যদি দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করে রিয়েলি কোয়ালিটি যন্ত্রপাতি, কোয়ালিটি কিট এবং অন্যান্য জিনিস যদি আমরা নিশ্চিত করতে পারি, একটা চাপ থাকলে এটা নিশ্চিত করা সম্ভব। এই জন্যই নজরদারিটা বাড়ানো, আমাদের মিডিয়ারও বাড়ানো। কিন্তু মিডিয়ার, আমি আবারও বলি, অনেক মিডিয়া ভালো ভূমিকা রাখছে। কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে টিআইবি কে বলছিলেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য ফেলোশিপ দেয়া, অ্যাওয়ার্ড দেয়া, এবং দরকার হলে বিভিন্ন মিডিয়া যেন তাদেরকে সহায়তা করে, সহায়তা চাইতে বললেন। কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য যে ইনভেস্টমেন্টটা দরকার, সেটি মিডিয়াগুলো কতটা মিডিয়া করছে? না, মিডিয়া কম করছে, কিন্তু মিডিয়ার অনেকের করার আগ্রহ আছে, কিন্তু সামর্থ্য থাকলেও করছে না। ওই যে আইডেন্টিফাইড এবং আইসোলেট করে ফেলবে আমাকে, কিন্তু যখন না, কিন্তু আইসোলেট করবে মানে কিন্তু আমাকে আইসোলেট করতে পারবে না। এটা কম্পিটিশনেরও জায়গা। আপনি যদি গ্রাহক মানে আপনার রিডারদের দিকে মনোযোগ দেন, রিডাররা তো ভালোটাই না না প্রথম কথা হলো গ্রহণ করবে। থিওরিটিক্যালি ইউ আর রাইট, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হবে যে আমাকে আইসোলেট করে ফেললে আমি তো 2-3 মাসের মধ্যে মারা যাব, প্রতিষ্ঠানটা মারা যাবে। এই জন্য আমি বলছি যে প্রতিষ্ঠান যেমন টিআইবি, এরকম আরো কিছু প্রতিষ্ঠান বাংলাদেশের দরকার, যারা কিছু ইনভেস্টিগেশন আমাদের প্রফেশনালদেরকে দিয়েই ইনস্টিটিউশনালি করবে। তখন কি হয়, পত্রিকাকে আইডেন্টিফাই করা যায় না। আর আরো একটা সুবিধা আছে, ধরেন যদি ফেলোশিপটা এমন হয় যে এই ফেলোশিপটা
ফেলোশিপের কারণে যে রিপোর্টটা তৈরি হলো, এই রিপোর্টটা টিআইবি রিলিজ করবে ওই নামে। তখন একটা পত্রিকার পরিবর্তে তখন সেটা 10টা পত্রিকায় প্রকাশ হবে, 10টা টেলিভিশনে প্রচার হবে, তার ফলে এটার ইম্প্যাক্ট হবে আরো মানে মানে গুরুত্বপূর্ণ। সুতরাং এই জায়গাটাতে আমি বলছি, দেখেন সব সময় মানে বীরত্ব দেখানোর জন্য গিয়ে আত্মহত্যা দেওয়াটা কোনো মানে নাই। সব কিছুতে কৌশলী হইতে হয়, সময় উপযোগী কৌশল সহ। আমি ওই কৌশলের স্বার্থে বলছি টিআইবি ক্যান বি অফ গ্রেট হেল্প। এবং এর জন্য রিসোর্সের কথা বললাম, তো আমি তো রিসোর্স শেয়ার করতে রাজি আছি ইফতেখার ভাইয়ের সাথে। বাংলাদেশের 10-20টা টেলিভিশন এবং নিউজ পেপার টিআইবি কে ফান্ড দিতে পারে বাৎসরিক ফর ইনভেস্টিগেটিভ রিপোর্ট, কেন দিতে পারবে না? আমাদের অন্যান্য গরিবী থাকলেও এইটুকু ফান্ড শেয়ার করার মতো সামর্থ্য আমাদের আছে। জি, ডক্টর ইফতেখারুজ্জামান, আমরা জি, আমি একটু বলতে শেষের পারি। দিকে বা র্যাপ আপ করতে হবে। শেষের দিকে এটা ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের একটা বিশেষ অনুসন্ধানী সাংবাদিকতা কোভিড রেসপন্সের ক্ষেত্রে, রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। আমার যতদূর মনে পড়ে যে এটা আমাদের ওয়েবসাইটে আছে অবশ্যই। এটা বোধহয় শেষ সময়সীমা হচ্ছে ডিসেম্বরের 30 পর্যন্ত। এই সময়ে এই পর্যায়ে, পরবর্তী এটাকে আবার দ্বিতীয় পর্যায়ে যাবো আশা করি। আর আমাদের তো একটা ফেলোশিপ প্রোগ্রাম আছে। নাইমুর ভাইয়ের প্রস্তাব আমরা অবশ্যই সক্রিয় বিবেচনা করব। আমি একটা পয়েন্ট তিনি বলেছেন, আমি সেটা গুরুত্বপূর্ণ, যে এই যে চ্যালেঞ্জ, জাতীয় দুর্যোগ, এটা সবসময় আমিও বিশ্বাস করি এবং পৃথিবীর সবাই মোটামুটি চিন্তাশীলরা জানেন যে সব চ্যালেঞ্জ কিন্তু অপরচুনিটি নিয়ে আসে। এবং সেই হিসাবে আমাদের স্বাস্থ্য খাতে যে দুরবস্থা, যে যে দুর্গতি এবং দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে, সেখানে অনিয়ম, দুর্নীতি ছিল, বরাদ্দের ঘাটতি ছিল। পৃথিবীতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেটের যে বরাদ্দ, সেটির হার কিন্তু প্রায় সর্বনিম্ন পর্যায়ে, বিব্রতকর ভাবে। এটি নিয়ে আমরা সবসময় উৎকণ্ঠা প্রকাশ করি। শুধু তাই নয়, এই যে বিনিয়োগটা হয় স্বাস্থ্য খাতে, এটা দীর্ঘকাল যাবৎ বিভিন্নভাবে অনিয়মের মাধ্যমে সেটি এক শ্রেণীর মানুষের ক্ষমতার সাথে জড়িত সম্পদ বিকাশের সুযোগ তৈরি করে দিয়েছে। দেশে বিদেশে এটা অনেকেই জানেন, গণমাধ্যম জানে, অনেকেই ক্ষমতার কাছাকাছি, অনেকেই সম্পদশালী হয়েছেন, সেটির প্রতিবেদন অনেক সময় প্রকাশিত হয়েছে। ফলে স্বাস্থ্য খাত রয়েছে উপেক্ষিত। এখন এই কনটেক্সটে অপরচুনিটি যেটা ভাবা গিয়েছিল যে আমাদের এবারের বাজেটে, এটা কোভিড স্পেশাল বাজেট, এই বাজেটে কিন্তু সেটার প্রতিফলন ঘটবে, যে স্বাস্থ্য খাতকে আসলেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে যতখানি সম্ভব। কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। নামমাত্র বেড়েছে, কিন্তু সেটাকে বেড়েছে বলা যাবে না। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে কোনো, এই যতটুকুই বরাদ্দ হয়েছে সেটাকে সঠিকভাবে ব্যবহৃত হবে, একটা সুশাসন নিশ্চিত করে, দুর্নীতি নিয়ন্ত্রণ করে, সেটির কোনো দিক নির্দেশনা কিন্তু এই বাজেট নাই। একটি প্রভিশন রাখা হয়েছে, একটা উল্লেখযোগ্য অংশ যেটা বরাদ্দ দেওয়া হয়েছে থোক বরাদ্দ হিসাবে স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য। এই যে থোক বরাদ্দের বিষয়টা, সেটা সবসময় কিন্তু এক ধরনের সুবিধাবাদী মানুষের জন্য, এক ধরনের ক্ষমতার সাথে সংশ্লিষ্ট মানুষের জন্য যোগসাজশের উপায়, মানে যোগসাজশের মাধ্যমে দুর্নীতির উপায়, আত্মসাতের উপায় এবং নিজেদের সম্পদ বিকাশের উপায়। এই ধরনের দিক নির্দেশনাহীন বাজেট আমরা পেয়েছি একদিক থেকে। অন্যদিক থেকে যে বিষয়টা অন্যভাবে আলোচিত হয়েছে, বাজেট কিন্তু আসলে দুর্নীতি সহায়ক হয়েছে। কাজে আমরা আছি সত্যিকার অর্থে, এবং সেখানে কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে পাচারকৃত অর্থকে 50% নামমাত্র কর প্রদান সাপেক্ষে তথাকথিত বৈধতা দেওয়ার প্রস্তাব করে, যেটি আমাদের সম্পূর্ণভাবে আইনের সাথে সাংঘর্ষিক। আমাদের অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে এটি পুরো অর্থ পাচারকৃত অর্থ বাজেয়াপ্ত করা হবে, যেটি বাজেয়াপ্ত হবে তার দ্বিগুণ জরিমানা হবে, 4 থেকে 12 বছর পর্যন্ত কি বলে শাস্তি হবে, জেল হবে, হতে পারে। সেই জায়গায় আমি 50%, এটা তো পুরস্কৃত করা হচ্ছে, যারা অর্থ পাচার করেন তারা তো পুরস্কৃত হবে। তো যার ফলে আমরা কিন্তু সত্যিকার অর্থেই সার্বিকভাবে যে শিক্ষাটা গ্রহণ করেছি, সেই জায়গায় চলে এসেছি, এটা আমি বলতে পারছি না। কিছু শিক্ষা গ্রহণ করি না বা করতে পারবো না সেটা আমি বলছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আরো পর্যাপ্ত শিক্ষা গ্রহণ করার সুযোগ ছিল, সেটি আমরা নিতে পারিনি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, বা আমার অতিথিরা দুর্নীতি নিয়ে মূলত কথা বললেন এবং কোভিড-19 পরিস্থিতি, এই ধরনের দুর্যোগের পরিস্থিতিতে কোথাও কোথাও সবকিছু আমূল ইতিবাচকভাবে বদলে যাবার সুযোগ থাকে। আবার যারা দুষ্ট, একটু খারাপ প্রবৃত্তির, তারা তাদের সুযোগটাকেও কাজে লাগাবার চেষ্টা করে এবং তার কিছু লক্ষণ আমরা বেশ ভালোভাবে দেখতে পেয়েছি। সেটি রিলিফের ক্ষেত্রে দেখতে পেয়েছি, সেটি মাস্কের ক্ষেত্রে দেখতে পেয়েছি। নানান ক্ষেত্রে দুর্নীতি এখন যে কমেছে সেটা বলা যাবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে এই দুর্যোগের সময় বেড়েছেও। এবং এই সব জায়গায় যে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য
মৌখিক অঙ্গীকার, আইন বা ঘোষণা কিন্তু যথেষ্ট নয়। এটি বাস্তবায়নের দিকে বাস্তবায়নের জন্য কঠোর হতে পারে। অর্থাৎ আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ থাকতে হবে। কথা বললে সেটি যারা বাস্তবায়ন করবে তারা কতটা সেই বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছেন সেটিকেও দেখতে হবে। এবং সেই সঙ্গে ওনারা দুজনেই একমত যে আমাদের এখানে অর্থের ক্ষমতা যেটি প্রবলভাবে আছে, সেই ক্ষমতাটাকে কমিয়ে ফেলতে হবে এবং সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করতে। এবং স্বচ্ছতা নিশ্চিত হলেই আমরা অন্যান্য বিষয় যেগুলো আলোচনা করি, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন কিংবা জবাবদিহিতা, এই বিষয়গুলো অটোমেটিক্যালি তাকে ফলো করবে। অর্থাৎ আমাদের সর্বত্র স্বচ্ছতাটাকে নিশ্চিত করবার দিকে অনেক বেশি জোর দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।